হ্যালো গাইস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থ্রি মোমেন্ট ইকুয়েশন, যেখানে আমরা কোনো একটি বিমের প্রতিটা সাপোর্টে মোমেন্ট ক্যালকুলেশন করব এবং শেয়ার ক্যালকুলেশন করব এবং সেখান থেকে এসএফডি, বিএমডি ইত্যাদি ড্র করব। এখন আমাদের প্রাথমিক যেই থ্রি মোমেন্ট ইকুয়েশনের যে ধারণা, যেহেতু এটার নাম থ্রি মোমেন্ট, অর্থাৎ মিনিমাম তিনটা সাপোর্ট থাকতে হবে এবং তিনটা সাপোর্টে তিনটা মোমেন্ট হবে এবং সেই মোমেন্ট ধরেই আমরা সেখানকার রিয়াকশন বের করবো, অর্থাৎ প্রতি সাপোর্টের রিয়াকশন বের করব। তো আমরা যদি দেখি যে থ্রি মোমেন্ট ইকুয়েশনের যে থিওরি, সেটা কি? দ্য থ্রি মোমেন্ট ইকুয়েশন এক্সপ্রেস দ্য রিলেশন বিটুইন দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট থ্রি সাকসেসিভ সাপোর্ট অফ এ কন্টিনিউয়াস বিম সাবজেক্টেড টু লোডস অ্যাপ্লাইড অন দ্য টু অ্যাডজাসেন্ট স্প্যান উইথ অর উইদাউট আনইভেন সেটেলমেন্ট অফ সাপোর্টস। এটা দ্বারা বোঝায়, যদি আমি একটি বিম কল্পনা করি যেখানে আমার মিনিমাম তিনটি সাপোর্ট থাকতে হবে, এই মিনিমাম তিনটি সাপোর্টে আমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বেন্ডিং মোমেন্ট বের করা, এবং প্রত্যেকটা বেন্ডিং মোমেন্ট বের করার পর প্রত্যেকটা সাপোর্টে রিয়াকশন বের করা। এখন এই রিয়াকশন বের করতে হলে আমাদের সাপোর্টের সেটেলমেন্ট থাকতেও পারে, নাও পারে। অর্থাৎ আমার যদি এই পয়েন্টে একটা সেটেলমেন্ট থাকতে পারে, এই পয়েন্টে সেটেলমেন্ট থাকতে পারে, এই পয়েন্টে সেটেলমেন্ট থাকতে পারে। অর্থাৎ আমাদের যে তিনটি সাপোর্ট কনসিডার করব, তার যে কোনো দুটিতে অথবা যে কোনো একটিতে আমাদের সেটেলমেন্ট থাকতে পারে। তো এভাবে আমরা থ্রি মোমেন্ট ইকুয়েশন বিবেচনা অঙ্কগুলো করে থাকবো। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেখানে বলা হয়েছে অ্যানালাইজ দ্য কন্টিনিউয়াস বিম শুন ইন ফিগার বিলো বাই দ্য থ্রি মোমেন্ট ইকুয়েশন, ড্র এসএফডি অ্যান্ড বিএমডি, অলসো ড্র ইলাস্টিক কার্ভ। অর্থাৎ আমাদের এই বিমটি যেটা দেওয়া আছে সেটার এসএফডি, বিএমডি অঙ্কন করতে হবে এবং এটাকে অ্যানালাইজ করতে হবে, এবং অ্যানালাইজ করার মাধ্যমটি থ্রি মোমেন্ট ইকুয়েশন। তো যেটা আমি পূর্বে বলেছি যে আমাদের থ্রি মোমেন্ট ইকুয়েশন দ্বারা কোনো বিমকে সলভ করতে হলে সেই বিমের মিনিমাম তিনটা সাপোর্ট থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি, তিনটি, চারটি সাপোর্ট রয়েছে এবং প্রত্যেকটি হিঞ্জ। এখানে যে অংশটি রয়েছে এটা সাপোর্ট নয়, এটা একটা ক্যান্টিলিভার অংশ। অর্থাৎ তিনের অধিক আমাদের যদি সাপোর্ট থাকে সেক্ষেত্রে আমরা থ্রি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। তবে তিনের চাইতে যদি সাপোর্টের সংখ্যা কম হয় তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে থ্রি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো না। তো যদি আমাদের থ্রি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে হলে আমাদের তিনটি সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা পূর্বেই দেখেছি যে থ্রি মোমেন্ট ইকুয়েশনের থিওরিতেই বলা হয়েছে যে আমরা যে কোনো তিনটি সাকসেসিভ সাপোর্ট নিয়ে কাজ করব, অর্থাৎ তিনটা সাপোর্টে দুটা স্প্যান থাকবে, অর্থাৎ দুটা স্প্যান, সেই দুটা স্প্যান নিয়ে আমাদের কাজ করতে হবে। যখন আমাদের প্রথম এ, বি, সি এই তিনটি এই সাপোর্টের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা এ অংশ বাদ দিয়ে বি, সি, ডি এই তিনটি সাপোর্ট কাউন্ট করব এবং তাদের সাথে সংলগ্ন যে স্প্যানগুলো আছে, অর্থাৎ বিসি এবং সিডি, সেগুলো নিয়ে কাজ করব। যদি আমাদের ডি এর পর আরেকটি সাপোর্ট থাকতো তাহলে আমরা পরবর্তীতে এই বিসি অংশ বাদ দিয়ে সি, ডি, ই এই তিনটি সাপোর্ট নিয়ে কাজ করতাম। এভাবে আমাদের কাজটি চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্বশেষ সাপোর্টে আমরা যাচ্ছি। যেহেতু আমাদের এখানে চারটি সাপোর্ট আছে, অর্থাৎ প্রথমবার এ, বি, সি, অর্থাৎ এবি স্প্যান এবং বিসি স্প্যান, পরবর্তীতে এবি স্প্যান বাদ দিয়ে বিসি এবং সিডি এই দুটি স্প্যান নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো এই মেথডে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা স্প্যানে যে লোডগুলো কাজ করছে তাদের ভিত্তিতে যে মোমেন্ট ডায়াগ্রাম হবে সেই মোমেন্ট ডায়াগ্রামটি অঙ্কন করা। অর্থাৎ আমাদের আলাদা আলাদা স্প্যানের জন্য আলাদা আলাদা মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো এখানে যেহেতু কোনো সাপোর্ট নেই, ফলে এখানে একটা মোমেন্ট তৈরি হবে, যেই মোমেন্টটা আমরা ডি সাপোর্টে নিয়ে আসতে পারবো। তো এখানকার যেই মোমেন্ট হবে 6 ইন্টু এখানকার যে ডিস্টেন্স, অর্থাৎ 18। যেহেতু আমাদের ডি এর সাহায্যে যদি আমরা ডি পয়েন্টকে মূল বিন্দু ধরি এবং 6কে মোমেন্টটা ক্লকওয়াইজ কাজ করি, অর্থাৎ আমাদের ডি অংশে এই মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে -18। এখন আমরা প্রত্যেকটি অংশের আলাদা আলাদাভাবে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। প্রথমে যদি আমরা দেখি এবি অংশে আমার
শুধুমাত্র ইউডিএল লোড কাজ করছে, অর্থাৎ ইউডিএলের ফলে যে মোমেন্ট হবে সেই মোমেন্ট এই ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে কোনো একটি ইউডিএল এর জন্য মোমেন্ট বের করার ইকুয়েশন WL²/8, যেখানে W হচ্ছে আমার লোডের মান, যেটা অবশ্যই পার ফিটে বা পার মিটার অর্থাৎ পার লেন্থে থাকতে হবে, আর এল হচ্ছে টোটাল লেন্থ, স্প্যানের টোটাল লেন্থ, যেখানে আমার টোটাল এবি স্প্যানের লেন্থের মান হচ্ছে 12 ফিট। এখানে আমার বিসি যে স্প্যান তার মান টোটাল 24 ফিট। যেহেতু আমার বিসি অংশে একটা 20K লোড কাজ করছে, পয়েন্ট লোড, এই পয়েন্ট লোড কাজ করার যে অংশ অর্থাৎ এটা সিমেট্রিক্যাল, এ পাশে 12 এ পাশে 12। তো যদি আমরা এবি স্প্যানে দেখি আমাদের ইকুয়েশন WL²/8, যেখানে W এর মান হবে 3 অ্যান্ড এল হবে 12² / 8। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 54। আর আমরা জানি সবসময় ইউডিএল এর ক্ষেত্রে যে মোমেন্ট ডায়াগ্রাম হয় সেটা 2 ডিগ্রি কার্ভ হয়, অর্থাৎ আমাদের ডায়াগ্রামটা ঠিক এমন হবে, যেখানে আমার সর্বোচ্চ যে পয়েন্ট থাকবে তার ভ্যালু হবে 54, অর্থাৎ 54 মোমেন্ট। এরপর আমরা যদি দেখি বিসি অংশে আমার দুইটা লোড আছে, একটা ইউডিএল লোড, একটা পয়েন্ট লোড। প্রত্যেকটা আলাদা আলাদা লোডের জন্য আলাদা আলাদা মোমেন্ট ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। প্রথমে যদি আমরা বিসি এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, ইউডিএল এর জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে এটা পূর্বের 2 ডিগ্রি কার্ভ যেটা আমরা এবি স্প্যানে অঙ্কন করেছি তার মতোই হবে, এবং এর ইকুয়েশন WL²/8 হবে, যেখানে W এর মান হবে 2, এল হবে আমার টোটাল লেন্থ যেটা 12 এবং 12 অর্থাৎ 24 আর 8। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে সর্বোচ্চ যে মোমেন্ট তার মান 144। এরপর আমাদের যে পয়েন্ট লোড রয়েছে বিসি স্প্যানে, এখন আমাদের বিসি স্প্যানে যে পয়েন্ট লোড রয়েছে সেই পয়েন্ট লোডের জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, এবং এটা আমি নিচে অঙ্কন করছি যেহেতু এটা বিসি স্প্যানেই রয়েছে, অর্থাৎ আমরা বিসি স্প্যানেই এটার মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তো আমরা একটা জানি যে পয়েন্ট লোডের ক্ষেত্রে মোমেন্ট কিভাবে বের করে। যদি আমরা খেয়াল করি যে এই 20K লোড, অর্থাৎ এটা সিমেট্রিক্যাল, মানে মাঝখানে কাজ করছে, অর্থাৎ অর্ধেক আমার বি পয়েন্টে এবং অর্ধেক সি পয়েন্টে কাজ করবে, অর্থাৎ রিয়াকশন, যেটা আমরা যদি বিতে কনসিডার করি, বি অংশে আমার 10K অ্যান্ড সি অংশে 10K। এই 10-এর সঙ্গে আমার এখানকার যে ডিস্টেন্স 12 গুণ করলে হবে 120। এখানেও যে 10 আমার আপওয়ার্ড যেটা কাজ করবে এবং ডিস্টেন্স 12 গুণ করলে হবে 120, অর্থাৎ দুই দিক থেকে আমরা 120। এবং আমরা জানি এখানকার মোমেন্ট ডায়াগ্রাম একটা ট্রায়াঙ্গেল হবে, যার সর্বোচ্চ ভ্যালু হবে 120। ওকে, এরপর আমাদের সিডি অংশে শুধু আমাদের পয়েন্ট লোড আছে, অর্থাৎ পয়েন্ট লোডের জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তো পয়েন্ট লোডের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা কাজ, যে এই 18K যেটা আছে সেটা সি এবং ডি এই দুটি সাপোর্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া এই লোড। তো আমাদের যদি এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে আমার সি অংশে আসবে 12K, অর্থাৎ এখানে আসবে আমার 12K, আর এখানে যেটা আসবে সেটা হবে আমার 18 থেকে 12 বিয়োগ করলে 6, অর্থাৎ 12-র সঙ্গে এখানকার যে ডিস্টেন্স 4 সেটা গুণ করলে হবে 48, আবার 6 এর সঙ্গে এখানকার যে ডিস্টেন্স 8 এটা গুণ করলে হবে 48, এবং এটাও ট্রায়াঙ্গেল হবে, এবং সর্বোচ্চ ভ্যালু হবে যেখানে আমার পয়েন্ট লোড কাজ করছে ঠিক সেই পয়েন্টে, এই পয়েন্টের ভ্যালু হবে 48, এবং এটাও ট্রায়াঙ্গেল হবে যেহেতু এটা পয়েন্ট লোড। এরপর আমি যেটা পূর্বে বলেছিলাম যে যেহেতু এটা কোনো সাপোর্ট নয়, ফলে আমরা এখানে কোনো মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব না, এখানে শুধুমাত্র এই 6K ফলে যে মোমেন্ট তৈরি হবে সেটা আমরা ডি সাপোর্টে নিয়ে যাব, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যেটা আমরা পূর্বেই দেখেছি যেহেতু এখানকার ডিস্টেন্স 3। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ প্রত্যেকটা আলাদা আলাদা স্প্যানের জন্য আলাদা আলাদাভাবে মোমেন্ট ডায়াগ্রাম বের করা। এরপর যদি আমরা একটা সূত্র দেখি, ফর্মুলা, যেটা আমরা জি মোমেন্ট ইকুয়েশনের ক্ষেত্রে সচরাচর এই ইকুয়েশন ব্যবহার করে থাকি। যদি আমরা কনসিডার করি যে কোনো 3টি সাপোর্ট, যেখানে এ, বি
এবং সি, এটাকে যদি আমরা L1 কনসিডার করি, এটা হবে L2, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে পারে, অথবা প্রত্যেকটার জন্য একই থাকতে পারে। আমরা প্রত্যেকটার জন্য আলাদা কনসিডার করে নিলাম। তাহলে এখানে আমার এটা হলো থ্রি মোমেন্ট ইকুয়েশনের মূল ফর্মুলা, যেখানে MA এবং MC আমরা যে তিনটি সাপোর্ট কনসিডার করব, তাদের মধ্যে যে দুটি এক্সটার্নাল সাপোর্ট থাকবে সেটা হবে, আমরা MA এবং MC কনসিডার করে নিয়েছি, যেটা সি অর্থাৎ, আর মাঝখানে যে সাপোর্টটি থাকবে সেটা অবশ্যই দুইবার হবে, যেহেতু আমার AB স্প্যান এটার জন্য B আছে, আবার BC স্প্যান এটার জন্য আমার B আছে, অর্থাৎ মাঝখানে B সাপোর্ট দুইবার আসে, এর ফলে আমরা 2MB দুইবার নিয়েছি। তাহলে আমাদের ইকুয়েশনটা MA অর্থাৎ এ পয়েন্টের যে মোমেন্ট সেটা, এবং L1 হচ্ছে আমার AB অংশের স্প্যানের লেন্থ, আর L2 যেটা আমরা আগে দেখেছি, L2 হচ্ছে আমার BC অংশের স্প্যানের লেন্থ। অর্থাৎ আমরা তিনটি সাপোর্ট নিলে তো দুইটা স্প্যান আসবে, তো একটা স্প্যান L1 কনসিডার করব, আর একটাকে আমরা L2 কনসিডার করব, আর প্রত্যেকটা নিজস্ব মোমেন্ট অফ ইনার্শিয়া যদি থাকে সেগুলো দ্বারা ভাগ করব। আর মাঝখানে যে বি অংশটা থাকবে, বি অংশটা AB স্প্যানের জন্য, BC স্প্যানের জন্য, ফলে এটার L1 অংশ আসবে এবং L2 অংশ আসবে, এটা আমাদের ইকুয়েশন। আর ডান পাশে এটা সমান, এটা মাইনাস A1 যেটা হচ্ছে, সেটা হলো আমার প্রথম যে স্প্যান থাকবে সেই স্প্যানের যে মোমেন্ট ডায়াগ্রাম আমরা অঙ্কন করব, যেমন আমরা এখানে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করছি প্রথমে, এই মোমেন্ট ডায়াগ্রামের যে এরিয়া হবে সেই এরিয়া, অর্থাৎ প্রথম স্প্যানের মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া আমার A1, এবং দ্বিতীয় স্প্যানের যে মোমেন্ট ডায়াগ্রাম হবে তার এরিয়া হবে A2। যেমন যদি আমরা এখানে কনসিডার করি ABC, তাহলে এই প্রথম অংশের যেই স্প্যানের মোমেন্ট ডায়াগ্রাম তার যে এরিয়া হবে, টোটাল এরিয়া, সেটা হবে A1, এবং আমাদের দ্বিতীয় যে স্প্যান সেই স্প্যানের মোমেন্ট ডায়াগ্রামে যে এরিয়া থাকবে তার, সেটাকে আমরা A2 দ্বারা কনসিডার করব। এরপর আমাদের ছোটো হাতের A1 এবং ছোটো হাতের A2 এই অংশটা হচ্ছে, যদি আমরা প্রথম স্প্যানের মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, ডিটেইলে যদি আমরা UDL এখানে কনসিডার করে থাকি, তাহলে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ঠিক এমন হবে, যেটা আমার প্রথম স্প্যানের জন্য এই অংশ L1 এবং পরবর্তী স্প্যানের জন্য L2। তাহলে এই A1 হবে আমার প্রথম স্প্যানে যে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করেছি তার সেন্ট্রয়েড, এবং সেটা সব সময় বাম দিক থেকে কনসিডার করতে হবে। আর A2 অংশ যেটা আমাদের রয়েছে, সেই A2 অংশ হচ্ছে আমার দ্বিতীয় স্প্যানে যে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করেছি তার সেন্ট্রয়েড, যেটা আমাদের ডান দিক থেকে কনসিডার করতে হবে। অর্থাৎ বাম দিক থেকে কনসিডার করলে A1 এবং ডান দিক থেকে কনসিডার করলে A2। এটা সবসময় মনে রাখবেন যে প্রথম স্প্যানে সেন্ট্রয়েড কনসিডার করতে হয় বাম দিক থেকে, আর দ্বিতীয় স্প্যানে সেন্ট্রয়েড কনসিডার করতে হয় ডান দিক থেকে। এটাই হচ্ছে আমাদের A1 এবং A2। এরপর আমাদের যে এখানে ই এর মান, ইলাস্টিসিটি যেগুলো আমরা জানি, L1 L2 এর মান আমরা পূর্বে দেখেছি। HA এবং HC এই অংশটা হচ্ছে সেটেলমেন্টের মান। যদি আমার এই পয়েন্টে সেটেলমেন্ট থাকে, যেমন এখানে আমার সেটেলমেন্ট থাকতে পারে, যেটা আমি পূর্বে থিওরি বলার সময় আলোচনা করেছিলাম, এই পয়েন্টে সেটেলমেন্ট থাকতে পারে, তাহলে এখানে কতটুকু সেটেলমেন্ট হলো? 10 মিলিমিটার হলে এইচ এর মান হবে 10 মিলিমিটার। যদি HCতে থাকে, HCতে থাকতে পারে, আমরা সেখানে যদি 10 মিলিমিটার বদলে আমার 12 মিলিমিটার থাকতে পারে, তাহলে 12 মিলিমিটার আমার এইচ এর ভ্যালু হবে। আর যদি বি পয়েন্টে থাকে, বি পয়েন্টে থাকলে আমার AB এবং BC দুই স্প্যানের জন্য হবে। বিষয়টা এরকম যে আমার সি পয়েন্টে কোনো সেটেলমেন্ট নাই, বি পয়েন্টে কোনো সেটেলমেন্ট নাই, শুধু এ পয়েন্টে সেটেলমেন্ট আছে, তাহলে শুধু এইচ এর মান হবে। আর যদি আমার শুধু সি পয়েন্টে সেটেলমেন্ট থাকে, এবিতে নাই, শুধু এইচ এর মান হবে। আর বি পয়েন্টে থাকলে AB স্প্যানের জন্য হবে, BC স্প্যানের জন্য হবে, যেটা আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় দেখব যে সেটেলমেন্ট যদি থাকে তাহলে কিভাবে সেই ম্যাথগুলো ইনপুট করতে হবে, ভ্যালুগুলো ইনপুট করতে হবে, অর্থাৎ HA, HC বা HB হতে পারে সেগুলো। ওকে, তাহলে এটা আমাদের বেসিক ফর্মুলা থ্রি মোমেন্ট ইকুয়েশনের ক্ষেত্রে। এখন আমরা আমাদের প্রাথমিক কাজ, যেটা
মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি। এবার কাজ হলো আমাদের প্রত্যেকটা সেন্ট্রয়েড বের করা। যেহেতু আমরা ইকুয়েশনে যেটা দেখতে পারি, ইকুয়েশনে এখানে যে দেখতে পাচ্ছি যে এম এ এম বি এম সি যে ভ্যালুগুলো আমরা পেয়েছি, এম এ যেটা, এম বি যেটা, এম সি যেটা আমরা পাবো, এটা আমরা ক্যালকুলেশন করার পর পাবো। L1 I1 এগুলো মান অবশ্য প্রশ্নে দেওয়া থাকবে। আমরা A1 A2 এই মানগুলো পেয়ে যাব কিভাবে? প্রত্যেকটা এরিয়া আমরা বের করব। তাহলে আমরা প্রত্যেকটা এরিয়া বের করি। যেহেতু এটা 2 ডিগ্রি কার্ভ, ফলে 2 ডিগ্রি কার্ভের জন্য আমাদের এরিয়ার যে ইকুয়েশন সেটা 2/3 BH, যেখানে বি হচ্ছে আমার বেস অর্থাৎ লেন্থ, আমার প্রথম স্প্যানের ক্ষেত্রে 12 ফিট, অ্যান্ড এইচ হচ্ছে সর্বোচ্চ হাইট। তো সর্বোচ্চ হাইট বলতে আমরা বুঝেছি সর্বোচ্চ যে মোমেন্ট যেটা আমরা পেয়েছিলাম 54, অর্থাৎ প্রথম স্প্যান যদি আমরা কনসিডার করি তাহলে আমার যেটা হবে 2/3 ইন্টু BH, বি আমার লেন্থের মান 12 অ্যান্ড এইচ আমার হবে 54। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে, আমরা এটাকে A1 কনসিডার করি, A1 432। এরপর আমাদের পরবর্তী স্প্যানে দুইটা অংশ আছে, একটা আমার 2 ডিগ্রি কার্ভের, আরেকটা আছে আমাদের ট্রায়াঙ্গেলের। তো এই কার্ভের ক্ষেত্রে ঠিক সেম সূত্র, 2/3 ইন্টু বেস, যেখানে আমার বি এর মান হচ্ছে টোটাল লেন্থ 12 12 24, অ্যান্ড এইচ হচ্ছে সর্বোচ্চ মোমেন্ট 144। এটাকে ক্যালকুলেশন করলে এটা আমরা A2 ধরি 2304, এবং এটা আমাদের জেনারেল ট্রায়াঙ্গেলের ইকুয়েশন ব্যবহার করতে পারবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যেখানে ভূমি হবে আমার টোটাল 24 টোটাল লেন্থ, অর্থাৎ স্প্যানের টোটাল লেন্থ, একটা সাপোর্ট থাকে একটা সাপোর্ট, এটাকে আমরা বলি স্প্যান। তো স্প্যানের টোটাল লেন্থ সেটা আমার ভূমি, অ্যান্ড হাইট হচ্ছে সর্বোচ্চ মোমেন্ট, যেটা আমরা 120 আগে বের করেছি পয়েন্ট লোড থেকে। এটাকে ক্যালকুলেশন করলে এটা আমরা A3 ধরি, এটা হবে আমার 1440। এরপর আমাদের এটাও একটা ট্রায়াঙ্গেল, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেখানে আমাদের ভূমি হবে টোটাল স্প্যানের লেন্থ CD 4 + 8 12, অ্যান্ড হাইট সর্বোচ্চ হাইট 48 মোমেন্ট, যেটা আমরা আগে বের করেছি। এটা আমরা A4 কনসিডার করি, যার ভ্যালু হবে 288। ওকে, তাহলে আমাদের এরিয়া, যেহেতু এরিয়া অংশটা আমাদের ফর্মুলায় আছে, অর্থাৎ এরিয়া আমাদের বের করতেই হবে, এবং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার এটাই একমাত্র কারণ, অর্থাৎ মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা এরিয়া বের করব এবং অবশ্যই সেন্ট্রয়েড বের করব। এবার আমাদের সেন্ট্রয়েড আমি দুই পাশ থেকে বের করে রাখি, যেটা যখন যে পাশ থেকে প্রয়োজন। আমি পূর্বেই বলেছিলাম যে প্রথম স্প্যানের ক্ষেত্রে বাম থেকে সেন্ট্রয়েড নিতে হয় এবং দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ডান থেকে সেন্ট্রয়েড নিতে হবে। তো আমি দুই পাশ থেকে বের করে রাখি আমাদের যেটা প্রয়োজন পড়ে। যদি আমরা খেয়াল করি প্রথম যে স্প্যান, যেহেতু আমাদের একদম মিডল পয়েন্টের সর্বোচ্চ মোমেন্ট 54, অর্থাৎ আমাদের সেন্ট্রয়েড কিন্তু এটা মিডল পয়েন্টেই হবে। আমি এদিক থেকেও মিডল পয়েন্টে, আবার এদিক থেকেও মিডল পয়েন্টে। তো আলটিমেটলি আমার A1 যেটা হবে মূলত 6 ফিট, যেহেতু আমার টোটাল লেন্থ 12, এপাশ থেকে 6 ফিট, এপাশ থেকে 6 ফিট। এরপর যেহেতু এটাও ঠিক সিমিলার ওয়ে, আমার মিডল পয়েন্টের সর্বোচ্চ মোমেন্ট এবং পয়েন্ট লোড আমার মিডল পয়েন্টে কাজ করছে, এবং মিডল পয়েন্টে এটার ক্ষেত্রে সর্বোচ্চ মোমেন্ট এখানে মিডল পয়েন্টে হচ্ছে। তো এখান থেকে যদি আমরা কনসিডার করি, অর্থাৎ যেদিক থেকে কনসিডার করি, আমার সেন্ট্রয়েড হবে টোটাল 24-এর অর্ধেক, অর্থাৎ 12 ফিট। এপাশ থেকে কনসিডার করলে, অর্থাৎ এপাশ থেকে, সেটা আমার হবে 12 ফিট। কিন্তু আমার এই যে ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু পয়েন্ট লোড বা আমাদের সর্বোচ্চ মোমেন্ট মিডল পয়েন্টে নাই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সেন্ট্রয়েড কিছুটা চেঞ্জ হবে, অর্থাৎ মাঝখানে হবে না। তো আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়, তার সূত্র হচ্ছে আমরা যেদিক থেকে বের করতে চাই, যদি আমরা ডান দিক থেকে বের করতে চাই, তাহলে সর্বোচ্চ মোমেন্ট যে পয়েন্টে সেখান পর্যন্ত ডিস্টেন্স 8, এবং টোটাল ডিস্টেন্স আমার 12। তাহলে যেটা করতে হবে যে 8 + 12,
ডিভাইডেড বাই 3, 20/3 এই পাশ থেকে আমাদের হবে, তাহলে এই পাশ থেকে কনসিডার করলে এই পর্যন্ত যদি কনসিডার করি 20/3, আর যদি এই পাশ থেকে কনসিডার করি তাহলে আমার সর্বোচ্চ মোমেন্ট যে পয়েন্টে সেখানকার ডিস্টেন্স 4 ফিট এবং টোটাল ডিস্টেন্স 12, অর্থাৎ 4 + 12 16/3, 16/3। এভাবে আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়। ওকে, এখন আমাদের প্রাথমিক সবগুলো মান বের হয়ে গেছে। এখন আমাদের দরকার এইচসি। তো আমি পুরো বলেছি যদি সেটেলমেন্ট হয় কোনো একটা সাপোর্টে, যেমন এ সাপোর্ট, বি সাপোর্ট, সি সাপোর্ট বা কোনো সাপোর্টে সেটেলমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমার এইচসি এর ভ্যালু আসবে। যদি সেটেলমেন্ট না হয় তাহলে এইচসি এর ভ্যালু 0 হবে। তাহলে যদি এখানে 0 আমি ইনপুট করে দিই তাহলে এটার মান 0 হবে, অর্থাৎ আমার এই অংশ আর থাকবে না। আমার এখানে যেই প্রবলেমটা আছে তার জন্য এই পর্যন্ত করলেই হবে। যদি আমাদের সাপোর্টের সেটেলমেন্ট থাকে সেটা আমরা পরবর্তী আরেকটা ম্যাথে সেটা দেখব। তো আমাদের এই ম্যাথে কোনো সেটেলমেন্ট থাকবে না বিধায় আমাদের এই অংশটি আর থাকবে না। তাহলে আমরা এই জেনারেল ইকুয়েশন লেখার পর এই ভ্যালুগুলো যেগুলো পেয়েছি A1, A2, A4 সেগুলো আমরা ইনপুট করে দেব। তো পূর্বেই বলেছি যে আমাদের যদি 3 মোমেন্ট ইকুয়েশন করতে হয় 3টা সাপোর্ট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 2টি স্প্যান। তো আমরা প্রথমে যেটা করব AB এবং BC এই 2টি স্প্যান নিয়ে কাজ করব, ABC এই 3টা সাপোর্ট। ওকে, তাহলে আমরা 3 মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করব প্রথমে AB এবং BC এই 2টি স্প্যানে। অবশ্যই স্প্যান দুটি সাকসেসিভ হতে হবে, পরপর থাকতে হবে। আমি যদি AB এবং CDতে করি সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ ACD সাকসেসিভ সাপোর্ট না। আমাদের কিন্তু ফর্মুলায় পূর্বে বলা হয়েছে যে সাকসেসিভ সাপোর্ট হতে হবে, 3 সাকসেসিভ সাপোর্ট, অর্থাৎ 3 সাকসেসিভ সাপোর্ট হলে অবশ্যই স্প্যানগুলো অ্যাডজাসেন্টই হবে। তো এবার আমরা যদি দেখি এটা অনুযায়ী অ্যাপ্লাইং 3 মোমেন্ট ইকুয়েশন টু স্প্যান AB অ্যান্ড BC। তো আমরা জেনারেল ইকুয়েশন যেটা আমরা পূর্বে দেখেছি এটা অনুযায়ী বসাবো। প্রথমে আমাদের যেটা করতে হবে MA ইন্টু আমরা MA, MB, MC অর্থাৎ মোমেন্ট, প্রত্যেকটা সাপোর্টের মোমেন্ট যেগুলো আমাদের কাছে আননোন এগুলো কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে এই ইকুয়েশনগুলো ব্যবহার করার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা সাপোর্টে যে MB, MA, MC সাপোর্টের মোমেন্ট এগুলো বের করা। তো এগুলো আমাদের আননোন, অর্থাৎ এগুলো থেকে যাবে। তাহলে MA L1 যখন আমরা দুইটা স্প্যান কনসিডার করব, আমরা প্রথমটাকে L1 কনসিডার করব, পরেরটাকে L2, এবং L1 এর সাথে সম্পর্কিত মোমেন্ট অফ ইনার্শিয়া I1, যেখানে মান দেওয়া আছে 3I। মোমেন্ট অফ ইনার্শিয়া এখন 3I দেওয়া থাকলে আমরা 3I ইনপুট করব। BC এর ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া 10I দেওয়া আছে, 10I ইনপুট করব এবং লেন্থ আছে টোটাল 24। তাহলে আমাদের ইকুয়েশন অনুযায়ী MA L1, যেখানে আমার L1 এর মান অর্থাৎ প্রথম স্প্যানে লেন্থ 12 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 3I প্লাস 2MB, যেটা আমাদের মাঝখানে যেই সাপোর্টটা অর্থাৎ ABC এর ক্ষেত্রে আমাদের যে 3টি সাপোর্ট, সেই 3টি সাপোর্টে মাঝখানে সাপোর্ট 2বার হবে, যেটা পূর্বে বলেছি। 2MB ইন্টু L1 I1। L1 হচ্ছে প্রথম যেটা আমরা ইনপুট করেছিলাম 12 এবং 3I, এবং পরবর্তী L2 I2 পরবর্তী স্প্যান BC স্প্যান, যেখানে লেন্থ 24 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 10I প্লাস MC অংশ আমার পরবর্তী স্প্যানের ক্ষেত্রে, যার লেন্থ আমার 24 অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া 10I, যেটা আমরা এখানে ইনপুট করে দিয়েছি। এরপর আমাদের পরবর্তী অংশে -6 ইন্টু A1 অ্যান্ড A2। A1 হচ্ছে প্রথম স্প্যানের এরিয়া, প্রথম স্প্যানের মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া, অ্যান্ড A2 হচ্ছে দ্বিতীয় স্প্যানের মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। তো যদি আমরা দেখি যে প্রথম স্প্যানে মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া ছিল 430, অর্থাৎ 6 ইন্টু 430, যেটা আমরা ইনপুট করে দিয়েছি। এরপর ইন্টু 6 হচ্ছে আমার সেন্ট্রয়েড, অর্থাৎ A1, যেটা আমি আগে বলেছিলাম যে প্রথম স্প্যানের ক্ষেত্রে বাম থেকে সেন্ট্রয়েডটা কনসিডার করতে হয়, এই জন্য এটার মান 6 ফিট, যেটা আমরা এখানে ইনপুট করে দিয়েছি 6 ফিট। তারপর L1 ইন্টু I1, L1 এর মান 12, I1 এর মান
3i আমরা ইনপুট করে দিলাম, মাইনাস পরবর্তী স্প্যানে, অর্থাৎ পরবর্তী স্প্যানের জন্য তো আমার A2 আসবে, বড় হাতের A2 যেটা আমি বলছি, সে A2 আসবে। এখন এই A2 যদি আমরা দেখি এই চিত্রে, পরবর্তী স্প্যানে আমার দুইটা মোমেন্ট ডায়াগ্রাম আছে, এক্ষেত্রে আমার দুইটা মোমেন্ট ডায়াগ্রামের এরিয়ার যোগফল হবে, অর্থাৎ A2 প্লাস A3। A2 এর মান 2304 এবং A2 এর মান 1440 ইন্টু A2, ছোটো হাতের A2 যেটা, অর্থাৎ সেন্ট্রয়েড। এবং দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে যেটা পূর্বে বলেছি, ডান থেকে সেন্ট্রয়েডটা কনসিডার করতে হবে, অর্থাৎ ডান থেকে কনসিডার করলো 12 ইঞ্চি, এই জন্য আমি এখানে ইনপুট করেছি 12 ইঞ্চি। আর নিচে L2 ইন্টু I2, যেখানে L2 এর মান 24, I2 আমরা 10i ধরেছি। এখন যদি আমরা দেখি এ অংশ, অর্থাৎ এ সাপোর্ট, এটা হিঞ্জ এবং এটা এক্সটার্নাল। যেহেতু এটা হিঞ্জ এবং এক্সটার্নাল, ফলে এ সাপোর্টে কোনো মোমেন্ট থাকবে না, অর্থাৎ এম এর ভ্যালু আমাদের 0 হয়ে যাবে, যেখানে আমরা এম এর ভ্যালু 0 কনসিডার করেছি, ফলে এই অংশ আর থাকবে না। এবার সবগুলো আই যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে, সেগুলো সব জায়গায় যেহেতু আই আছে আমরা গুণ করে সে আয়ও বাদ দিয়ে দিতে পারি, ফলে আমাদের শুধু এমবি এমসি থাকবে এবং এগুলো ক্যালকুলেশন করলে সর্বশেষ আমাদের একটা ইকুয়েশন পাবো, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 কনসিডার করলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে, পরবর্তী তিনটি সাপোর্ট কনসিডার করতে হবে। প্রথম সাপোর্ট বাদ, পরবর্তী বি সি ডি এই তিনটি সাপোর্ট কনসিডার করব, অর্থাৎ আমার এই অংশ টোটাল বাদ হয়ে গেল। তো এখানে আমাদের বিসি স্প্যান থাকবে এবং সিডি স্প্যান থাকবে। তো বিসি স্প্যান এবং সিডি স্প্যানের ক্ষেত্রে আমরা পূর্বে যেভাবে ইকুয়েশনগুলোতে মানগুলো ইনপুট করেছি সেইভাবেই ইনপুট করব। তো এখানে আমাদের বিসি স্প্যানের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে বিসি এবং সিডি স্প্যানের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাপ্লাইং 3 মোমেন্ট ইকুয়েশন টু স্প্যান বিসি অ্যান্ড সিডি, ঠিক সিমিলার ইকুয়েশন যেটা আমরা পূর্বে যে ইকুয়েশনটা ইউজ করেছি, ঠিক সিমিলার ইকুয়েশন ইউজ করব, যেখানে আমাদের বিসি অংশকে আবার L1 কনসিডার করব এবং সিডি অংশকে L2 কনসিডার করব। যখন আমরা প্রথম এই দুটি নিয়ে কাজ করেছি তখন এটাকে L1 এটাকে L2 ধরছি, এবার আমরা এই দুটি স্প্যান নিয়ে কাজ করব, ফলে বিসিকে L1 এবং সিডিকে L1 কনসিডার করব। তাহলে আমরা জানি যে বি এবং ডি এক্সটার্নাল হবে, এখানে বি এবং ডি এক্সটার্নাল হয়ে গেছে এবং সি ইন্টারনাল হয়ে গেছে, অর্থাৎ সি ডাবল হবে। তো বি এর সঙ্গে সম্পর্কিত যে স্প্যান, তার ডিস্টেন্স অর্থাৎ লেন্থ 24 ডিভাইডেড বাই তার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস 2mc যেটা ইন্টারনাল, তার ক্ষেত্রে দুটি স্প্যান আসবে, অর্থাৎ প্রথম স্প্যান দ্বিতীয় স্প্যান। প্রথম স্প্যান 24 ডিভাইডেড বাই 10, পরবর্তী স্প্যানের লেন্থ 12, আর এখানকার মোমেন্ট অফ ইনার্শিয়া 2i দেওয়া আছে, এবং পরবর্তীতে ডি সাপোর্ট আছে, ডি সাপোর্টের সাথে সম্পর্কিত স্প্যান সিডি, অর্থাৎ এখানে সিডি এর লেন্থ 12 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 2i। ওকে, এর পরবর্তীতে আমার পরবর্তী অংশ আসবে, যেহেতু সেটেলমেন্ট নাই এই অংশ আসবে না, তাহলে 6 ইন্টু A1 বলতে বোঝাচ্ছে যে আমরা প্রথম যে স্প্যান সেই স্প্যানের এরিয়া। তো বিসি এই স্প্যানে এরিয়া আছে আমার দুইটা, A2 এবং A3, তাহলে A2 এবং A3 যোগফল, এবং সেন্ট্রয়েড A1 অর্থাৎ সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েডটা যেটা হবে সেটা কিন্তু বাম দিক থেকে, যেহেতু বিসি এবং সিডি স্প্যান কল্পনা করায় বিসি স্প্যান এখন প্রথম হয়ে গেছে, প্রথম স্প্যান হয়ে গেছে, অর্থাৎ প্রথম স্প্যান হলে কি করতে হবে, বাম থেকে ডান দিকে সেন্ট্রয়েড নিতে হবে, অর্থাৎ 12 ফিট। এই জন্য আমি এখানে 12 ফিট বসিয়েছি। এরপর এর সাথে অ্যাডজাসেন্ট লেন্থ এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার মান, মাইনাস দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে 6 ইন্টু যে দ্বিতীয় স্প্যানের যে মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া 288 ইন্টু এখানকার সেন্ট্রয়েড। যেহেতু এটা দ্বিতীয় স্প্যান হয়ে গেছে, দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে কি করতে হবে, ডান থেকে বামে মোমেন্ট অফ সেন্ট্রয়েড নিতে হবে, অর্থাৎ প্রথম স্প্যানের ক্ষেত্রে বাম থেকে নিতে হবে, দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ডান থেকে। তো দ্বিতীয় স্প্যানে আমরা পূর্বে রেখেছি 20/3 এবং এদের সাথে সম্পর্কিত লেন্থ এবং মোমেন্ট অফ ইনার্শিয়া। তো যেখানে এমডি এর ভ্যালু আমরা কিন্তু পূর্বেই বের করেছিলাম 18, যেহেতু এটা ক্লকওয়াইজ ছিল, ডি পয়েন্টে আসলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, এই জন্য -18 আমরা ক্যালকুলেশন করলাম এবং সর্বশেষে আমরা একটা ভ্যালু পেলাম, যেটাকে আমরা 2 নম্বর কনসিডার করতে পারি। অর্থাৎ আমাদের সর্বশেষ যে ভ্যালু মান দুটি আসলো সে দুটি আমরা লিখি
তাহলে একটা আসবে আমার 12.8 টু এমবি প্লাস 2.4 এমসি মাইনাস 155.2, এটাকে আমরা 1 নম্বর কনসিডার করি। আর পরবর্তীতে যে 2 নম্বর ইকুয়েশন যেটা আমাদের আসলো এমবি প্লাস 16 এমসি ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস 1495.44, এটাকে আমরা 2 নম্বর কনসিডার করি। এখন আমাদের দুটা ইকুয়েশন আছে, দুটা ইকুয়েশন আমাদের দুইটা আননোন আছে, একটা এমবি এবং আরেকটা হচ্ছে এমসি। তাহলে এমবি 16.8, এমবি এবং এমসি এবং দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন খুব সহজেই আমরা সলভ করতে পারবো। দেন উই ক্যান টেল দ্যাট সলভিং 1 and 2, তাহলে আমরা এমবি এর ভ্যালু পাবো, এমবি এর যে ভ্যালুটা আমরা পাবো 107.70 কে ফিট, অ্যান্ড এমসি যেটা পাবো আমরা মাইনাস 73.6 কে ফিট। ওকে, তাহলে এটা হলো আমাদের এমবি এবং এমসি এর যে ভ্যালু সেটা আমরা পেলাম। এবার প্রত্যেকটা সাপোর্টের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। কীরকম যদি আমরা দেখি এই চিত্রে, যে এ অংশে তো আমার মোমেন্টের মান 0, বি অংশে আমরা মোমেন্টের মান পেলাম -107.7, সি অংশে আমরা মান পেলাম সি সাপোর্টে -73.6, আর ডি অংশে যেটা হবে -18, কারণ এখানে 6 এর ফলে যে মোমেন্ট আসবে সেটি -18। প্রত্যেকটা সাপোর্টে মোমেন্ট পেয়ে গেছি। এবার মোমেন্টগুলো থেকে রিয়াকশন বের করব, কারণ রিয়াকশন বের না করলে তো আমরা এসএফডি অঙ্কন করতে পারবো না। এবার আমাদের মূল কাজ হচ্ছে রিয়াকশন বের করা, অর্থাৎ এটা আমরা স্টেপ 2 কনসিডার করতে পারি, পরবর্তী স্টেপ। ওকে, আমাদের পরবর্তী স্টেপ যেটা রিয়াকশন বের করব, প্রত্যেকটা সাপোর্টে আমরা রিয়াকশন বের করব। ওকে, এর পূর্বে আমরা দেখি যে এমবি এর যে ভ্যালু আমরা পেয়েছি -107.7 অ্যান্ড এমসি এর ভ্যালু পেয়েছি -73.6 কে ফিট, এমডি যেটা আমরা -18, এম এ যেটা ছিল সেটা তো আমাদের 0 ছিল। ঠিক আছে, এখন রিয়াকশন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্প্যানের জন্য আলাদা আলাদাভাবে রিয়াকশন বের করব। যখন আমরা এবি স্প্যান কনসিডার করব তখন আমাদের সাপোর্ট থাকবে এ এবং বি, শুধুমাত্র এখানে ইউডিএল লোড কাজ করবে, এবং বি পয়েন্টে একটা কিন্তু মোমেন্ট আছে 107.7। তো এখানে এই বি পয়েন্টে মোমেন্ট থাকার কারণে আরও কিছু রিয়াকশন এ এবং বিতে আসবে, অর্থাৎ এই যে ইউডিএল লোড আছে তার কারণে এ এবং বিতে তো রিয়াকশন আসবেই, পুনরায় বি পয়েন্টে মোমেন্ট থাকার কারণে আমাদের এ এবং বিতে আরও কিছু মোমেন্ট অ্যাড হতে পারে কিংবা বিয়োগও হতে পারে। তো কী হবে সেটাই আমরা দেখি। অর্থাৎ আমরা প্রথমে সাপোর্ট এ এবং সাপোর্ট বি যদি কনসিডার করি, তাহলে সাপোর্ট এ এবং বিতে আমরা ইউডিএল লোড ডিস্ট্রিবিউট যদি করে দেই, তাহলে টোটাল লোডের অর্ধেক আসবে এ সাপোর্টে, অর্ধেক আসবে বি সাপোর্টে। অর্থাৎ যদি আমি এখানে লিখেও দিই ইউডিএল যেটা টোটাল হবে কত, আমার 3K বাই ফিট দেওয়া আছে এবং লেন্থ দেওয়া আছে 12, অর্থাৎ 12 গুণ 3, 3 12 36, 36-এর অর্ধেক এতে আসবে, অর্ধেক বিতে যাবে। অর্থাৎ এরকম যে অর্ধেক যদি দেখি এখানে যে রিয়াকশনগুলো থাকবে, এখানে আমার 36 আসবে, 36-এর অর্ধেক এখানে 18 আসবে, আর এখানেও আমার 18 আসবে, 18 জেনারেলি এখানে 18 আসার কথা। তো সেই 18 আমরা যদি এখানে লিখি, এরপর আমাদের বি পয়েন্টে যে মোমেন্ট আছে সেই মোমেন্টের কারণে আমাদের কিছু রিয়াকশন এ এবং বিতে আসবে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা আমরা দেখব। আমরা যখন এবি স্প্যান কনসিডার করবো তখন কিন্তু বাকিগুলো আর কনসিডার করবো না, শুধু এবির দিকে নজর দেবো। অর্থাৎ বি পয়েন্টে এখন আমাদের মোমেন্ট আছে, অর্থাৎ সামেশন অফ
এমবি হলো আমাদের -107.7। আমাদের কিন্তু বি পয়েন্টের সামেশন 0 লিখতে পারছি না, কারণ আমাদের এমবি পয়েন্ট একটা মোমেন্ট ইতিমধ্যেই তৈরি হয়েছে। ফলে আমরা যদি এই সাপোর্টটি এখন দেখি, অর্থাৎ এরকম এ এবং বি, যেখানে পূর্বে যে ইউডিএল লোড ছিল সেই ইউডিএল লোডের কারণে অলরেডি আমরা রিয়াকশনের মান লিখে ফেলেছি। ফলে পুনরায় আমরা ইউডিএল এর মান এখানে দিতে পারবো না, কারণ আমরা শুধুমাত্র মোমেন্টের কারণে এটা কনসিডার করছি। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু মাইনাস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কনসিডার 107.7। এখন আমার এ পয়েন্টে একটা রিয়াকশন কাজ করবে আর এ, এবং বি পয়েন্টে যদি রিয়াকশন হয় আর বি। আমরা বি পয়েন্টে মোমেন্ট নিই, বি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই তাহলে আরটা আমার ক্লকওয়াইজ হচ্ছে এবং টোটাল ডিস্টেন্স হলো আমার 12 ফিট। তাহলে আর এ ইন্টু 12, আর কোনো লোড এখানে নেই, ফলে আর কোনো মোমেন্ট আসবে না, শুধুমাত্র আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, যার মান আমরা -107.7 আমরা পূর্বে পেয়েছি সমান। অর্থাৎ এই মাইনাস যেটা আমরা পেয়েছি 107.7, সেটা অ্যাকচুয়ালি এই আমরা যেটা পূর্বে লিখেছি সেটাই, অর্থাৎ এমবি সমান -107। যদি আপনি 107কে এ পাশে লিখতে চান তাহলে কিন্তু প্লাস দিতে হবে, কারণ আমরা বি পয়েন্টের সামেশন হবে মাইনাস। এখন যদি আমরা এখানে প্লাস দিই তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না, মাইনাস দিতে হবে এই সামেশন। ওকে, তাহলে এখানে আমরা আর একটা ভ্যালু পেয়ে যাব। তো আর এর যে ভ্যালু আমরা পাবো তার মান হবে হচ্ছে -8.975। তো যদি আমরা ভার্টিক্যাল সামেশন করি, ভার্টিক্যাল সামেশন যদি করি তাহলে কী হবে, আর এ প্লাস আর বি ইকুয়াল 0 হবে। তাহলে আর এর মান যদি আমরা -8.975 বসাই তাহলে আমার আলটিমেটলি কী হবে, আলটিমেটলি আর বির ভ্যালু আমার +8.97 হবে। অর্থাৎ একটা সাপোর্টের রিয়াকশন বের করলে অপর সাপোর্ট ঠিক সেম ভ্যালু হবে, শুধু আমার সাইন উল্টা হবে। তো আর এর ভ্যালু -8.975, যেটা আমরা মোমেন্টের কারণে পেলাম, সেটা আমরা এখানে ইনপুট করে যদি -8.975, আমার বি পয়েন্টটা হবে +8.975। ওকে, তাহলে আমরা দুটো সামেশন করি। এবার আমার কত হবে, এই পয়েন্ট হবে 9.025 এবং এটা হবে 26.975। সর্বশেষ যে আমরা সামেশন করার পর যেটা পেলাম সেটাই আমার এ এবং বি পয়েন্টে রিয়াকশনের সঠিক মান এবং অ্যাকুরেট মানে অ্যাকচুয়াল ভ্যালু। অর্থাৎ এই 18 যেটা আমরা কনসিডার করেছিলাম সেটা কিন্তু শুধুমাত্র ইউডিএল এর কারণে, তো লোডের কারণে কিছু পার্থক্য হলো, এ পয়েন্টে কমে গেল, বি পয়েন্টে বেড়ে গেল। তাহলে আমাদের আলটিমেটলি এই ভ্যালুগুলো কিন্তু শুধুমাত্র ইউডিএল এর জন্য। তাহলে কি হলো, এই পয়েন্টে আমার 9.025 এবং বি পয়েন্টে আমার 26.975। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে বিসি স্প্যান। বিসি স্প্যানে আমাদের দুইটা লোড আছে, একটা ইউডিএল, একটা আছে পয়েন্ট লোড। তাহলে বি এবং সি যদি আমরা কনসিডার করি সিমিলারলি, বি অ্যান্ড সি, তাহলে বি পয়েন্ট এবং সি পয়েন্টে ইউডিএল লোডগুলো যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, এটা টোটাল আমার 24 এবং 2 গুণ করলে অর্থাৎ 48। 48-এর অর্ধেক আসবে এখানে, 48-এর অর্ধেক এখানে, অর্থাৎ 24 আসবে বিতে এবং 24 আসবে সিতে। এবং পয়েন্ট লোড যেহেতু আমার একদম মিডল পয়েন্টে কাজ করছে, ফলে 10 অর্ধেক আসবে 10 এখানে, বাকি অর্ধেক সি পয়েন্টে, অর্থাৎ +10 +10। এখন এগুলো কেন ভ্যালুগুলো প্লাস হবে, এই যে 18, কারণ জেনারেলি আমরা জানি যে ইউডিএল পয়েন্ট লোড এগুলো আমাদের ডাউনওয়ার্ড কাজ করছে, ফলে এগুলোকে রেজিস্ট করার জন্য সাপোর্টগুলো তোমার আপওয়ার্ড হবে, আর আমরা আপওয়ার্ডকে পজিটিভ কনসিডার করে নিয়েছি, এই জন্য আপওয়ার্ড সবগুলো আমরা এখন পজিটিভ লিখেছি। এরপর আমাদের কিন্তু অলরেডি যখন আমরা বিসি স্প্যান কনসিডার করি তখন কিন্তু বি সাপোর্ট সি সাপোর্ট থাকে, কিন্তু বি সাপোর্ট সি সাপোর্টে তো আমরা একটা মোমেন্ট পেয়েছি 107, 73 এগুলো পেয়েছি। এখন এই মোমেন্টগুলোর জন্য কিন্তু বি এবং সি সাপোর্টে সিমিলার ওয়েতে রিয়াকশন আছে, যেমনটা এসেছিলো এ এবং বিতে, যেটা এসেছিলো মোমেন্টের ফলে, বি এবং সিতেও ঠিক সিমিলার ওয়েতে মোমেন্টের কারণে কিছু রিয়াকশন আসবে। তাহলে আমরা যদি দেখি যে সামেশন অফ এমসি এর ভ্যালু -73.6 এমসি ভ্যালু। তো যদি আমরা দেখি যে এটা আমার বি সাপোর্ট, এটা আমার সি সাপোর্ট, যেখানে সি সাপোর্টে মোমেন্ট কাজ করছে 73.6 এবং বি সাপোর্টে আমার -107, মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ লিখলে আর মাইনাস লিখতে হবে না, 107.7। এবং পয়েন্ট লোড ইউডিএল সেগুলো কিন্তু ইতিমধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ফলে আর নেক্সটটি হবে না। তো আমরা যদি সি এর সাপেক্ষে মোমেন্ট নিই তাহলে কি হবে,
এখানে যে আরবিটা কাজ করবে, আরবি ইন্টু আমার টোটাল ডিস্টেন্স 24 মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু মাইনাস আমার অলরেডি একটা মোমেন্ট বি পয়েন্টে আছে সমান -73.6। ওকে, এটা থেকে আমরা আরবি যদি কনসিডার করি তাহলে আমার আরবির ভ্যালু হবে 1.42, তাহলে আরসি হবে -1.42। তাহলে বি ভ্যালু তো আমার রিয়াকশন যেটা হলো, এটা আমরা লিখতে পারি যে এটা জেনারেলি আপনার ইউডিএল প্লাস পয়েন্ট লোডের যোগফলে আমরা এটা পেয়েছি। আর মোমেন্টের ফলে আমরা যেটা পাবো সেটা হলো আমার বি পয়েন্টে 1.42, অর্থাৎ এটা হলো আমার মোমেন্টের কারণে, আর এখানে -1.42 হবে, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে বি পয়েন্টে দাঁড়াবে হচ্ছে 35.42 এবং সি পয়েন্টে হবে 32.58। অর্থাৎ বি পয়েন্টে আমার এবার নতুন যেটা যুক্ত হলো 35.42 এবং সি পয়েন্টে যেটা আমার ছিল, সেটা হলো আমার 32.58। ওকে, এখন অথবা অনেকে এটা প্রশ্ন করতে পারে যে বি পয়েন্টে কেন দুইটা রিয়াকশন আসলো। আসলে এটা হচ্ছে আমার যখন বি পয়েন্ট তো আমার এবি স্প্যানের সঙ্গে আছে, আবার বিসি স্প্যানের সঙ্গে আছে, ফলে এবি অংশের জন্য একটা রিয়াকশন আসবে যেটা 26.97 এবং বিসির জন্য একটা রিয়াকশন আসবে যার মান 35.42। এই জন্য এখানে দুইটা রিয়াকশন আসে, অর্থাৎ একটা এবির জন্য একটা বিসির জন্য। সি পয়েন্টও ঠিক দুইটা আসবে, একটা হলো বিসির জন্য, একটা সিডির জন্য। দেখি আমরা তাহলে সি এবং ডি সর্বশেষ আমাদের যে দুটি সাপোর্ট সি এবং ডিতে, তো এখানে শুধুমাত্র আমাদের পয়েন্ট লোড আছে, যে পয়েন্ট লোডের এখানে 12 এবং এখানে 6 যেটা আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম, তাহলে 12 এবং 6 যেটা পয়েন্ট লোডের কারণে আমরা এটা লিখি পয়েন্ট এবং 12 এবং 6। ওকে, এখন তাহলে আমাদের যে মোমেন্ট আছে সি এবং ডি পয়েন্টে, কারণ আমরা জানি সি এবং ডি পয়েন্টে কিছু মোমেন্ট আছে, মোমেন্টের ফলে কিছু রিয়াকশন আসবে, তাহলে সামেশন অফ এমডি আমার মান কত? -18, যেটা আমরা আগে বের করেছি। তাহলে এটাও ঠিক একই রকম, এটা আমার যদি ডি সাপোর্ট হয়, এটা যদি আমার সি সাপোর্ট হয়, এটা আমার ডি সাপোর্ট। এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট আছে 73.6, আর এখানকার রিয়াকশন যদি আরসি হয় তাহলে হবে আরসি ইন্টু টোটাল ডিস্টেন্স আমার 12, এই 12 ডিস্টেন্স আমার সিডি অংশে দেওয়াই আছে 4 যোগ 8 12, মাইনাস যেহেতু আগে থেকে এখানে একটা রিয়াকশন মোমেন্ট আছে 73.6 সমান -18। ওকে, তাহলে এটাকে আমরা আরসি কনসিডার করলে আমাদের আরসি ভ্যালু হবে 4.63 আর আরডি হবে তার বিপরীত। এখানে আমরা ভ্যালুগুলো ইনপুট করে দিই, আরসি এর মান 4.63 আর এটা হবে -4.63। এটাকে আমরা ক্যালকুলেশন করলে হবে 16.63 এবং এটাকে ক্যালকুলেশন করলে 1.73। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা সাপোর্টের মান বের হয়ে গেল, অর্থাৎ রিয়াকশনের ভ্যালু। তো সি পয়েন্টে সর্বশেষ আসলো 16.63 এবং ডি পয়েন্টে আমাদের আসলো 1.37। ঠিক আছে, এখন আমাদের সবগুলো রিয়াকশন বের করা হয়ে গেছে। এখন আমরা বের করব এসএফডি। যেহেতু আমাদের রিয়াকশন প্রত্যেকটা সাপোর্টের রিয়াকশন আমরা বের করে ফেলেছি, এখন আমরা এসএফডি খুব সহজেই বের করতে পারব। তাহলে প্রথমে আমাদের এ সাপোর্টে যদি আসে সেখানে শুধুমাত্র রিয়াকশন একটাই আছে 9.025, যেটা আমরা আপওয়ার্ড আমরা কনসিডার করলাম 9.025। এটা ইডিয়াল লোড অর্থাৎ 3 × 12 কত হবে 36 নিচে নামবে, এবং নিচে নামলে আলটিমেটলি আমার আগে থেকে বের করা আছে যেটা আমরা আগে দেখেছিলাম 26.975, এটা 26.975 হবে। তারপরও আপনারা ক্যালকুলেশন করতে পারেন কীভাবে, যে ইউডিএল লোড থেকে ইউডিএল লোড অর্থাৎ 3 ইন্টু হলো টোটাল ডিস্টেন্স 12 অর্থাৎ 36 হবে, 36 থেকে 9.025 বিয়োগ করলে এটাই হবে। এরপর আমার আপওয়ার্ড যাবে টোটাল লোড, টোটাল উপরে গেলে আমার এটা 35.42 হবে, যেটা আমরা 35.42 আগে বের করেছি বি পয়েন্টে রিয়াকশন। অর্থাৎ টোটাল যে লোডটা আছে সেই টোটাল লোডটা আমার আপওয়ার্ড যাবে। তো 26.975 26.975 পর্যন্ত উঠলে এই পর্যন্ত উঠবে, বাকি 35.42 যেটা আছে সেটা এই পর্যন্ত হবে, 35.42 হবে।
এরপর আবার ইউডিএল লোড এবং পয়েন্ট লোড আছে। তো আমরা এখানে জাস্ট একটা লাইন কনসিডার করি এরকম, যেহেতু এখানে একটা পয়েন্ট লোড আছে। তো এই অংশে আমার কিছু নামবে, কতটুকু নামবে, ডিস্টেন্স 12 এবং এখানকার ইউডিএল হলো 2, অর্থাৎ 12 গুণ 2 24 নামবে। 24 নামলে আমাদের হবে হচ্ছে 11.42। এরপর পয়েন্ট লোড আছে 20 নিচের দিকে নামবে 11.42 এবং আরও যদি 20 নামে তাহলে নিচে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 8.58। এরপর পরবর্তী অংশ কিন্তু আমার ইউডিএল আরও নামবে, অর্থাৎ 2 গুণ এটুকু ডিস্টেন্স 12 24 আরও নামবে, 24 যোগ 4.58, তাহলে টোটাল আমার যেটা হবে এখানে 32.58, যেটা আমরা আগে সিতে দেখেছি। তো এবার টোটাল যে সি পয়েন্টে আপওয়ার্ড রিয়াকশন আছে টোটাল, এই টোটাল রিয়াকশনটা আমার আপওয়ার্ড উঠবে 32.58 যদি ওঠে তাহলে এই পর্যন্ত, বাকি 16.63 এই পর্যন্ত 16.63 হবে। এরপর শুধু পয়েন্ট লোড আছে এখানে, তাহলে এখানে আমরা একটা লাইন কনসিডার করতে পারি। তো যেহেতু এখানে আর কোনো লোড নেই, শুধুমাত্র পয়েন্ট লোড কাজ করছে, এখানে কোনো লোডই যাবে না। তারপরে 18 নামবে, অর্থাৎ এটা কিন্তু 16.63, 18 নামবে, 18 যদি নামে তাহলে এটা হবে 1.37, আর কোনো লোড নেই। তারপর 1.37 আমার আপওয়ার্ড হবে। তো এখানে কিন্তু আমাদের এই যে ডি এই অংশ যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু এই 6কে লোডের কারণে আগে থেকে কিন্তু এখানে একটা 6 থাকবে, কারণ যেহেতু এখানে আমরা আগে এখানে সেটা বের অবশ্য আগে করি নাই, শুধুমাত্র সি এবং ডি পর্যন্ত শেষ করেছে, কিন্তু ডি এর পরবর্তী যে অংশটুকু আছে ক্যান্টিলিভার যে অংশটুকু, সেই ক্যান্টিলিভার অংশের যেহেতু এটা ডাউনওয়ার্ড 6কে কাজ করছে, ফলে ডি সাপোর্টে আমার আপওয়ার্ড 6 কাজ করবে +6। তো আমার টোটাল লোড উপরে উঠবে 1.37 উঠলে এই পর্যন্ত, আর 6 উঠলে এই পর্যন্ত, আর এটা 6। তারপর ডি থেকে এই পর্যন্ত আমার আর কোনো লোড নেই, তারপর নিচে 6 নামবে, শেষ। তাহলে আমাদের 0-তে এসে শেষ হলো। এখন আমাদের প্লাস মাইনাস যেটা আছে আমরা সেটাকে ডিনোট করি, এটা মাইনাস এটা প্লাস। এরপর আমরা যেটা করব সেটা হলো মোমেন্ট ডায়াগ্রাম। যে এসএফটি আছে সেখান থেকে আমরা খুব সহজেই মোমেন্ট ডায়াগ্রাম বের করতে পারবো। এখন মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হলে আমার আগে এখানকার ডিস্টেন্স দরকার, এটুকু ডিস্টেন্স দরকার। এটুকু ডিস্টেন্স আমার 12, এটুকু 12 দেওয়া আছে, এটুকু 4 এবং এটুকু আমার দেওয়া আছে 8, এটুকু আমার দেওয়া আছে 3 উপরে দেওয়া আছে। এবার এটু ডিস্টেন্স যদি আমরা এক্স ধরি, এখানে এক্স কনসিডার করি, তাহলে এটা হবে 12 - 6, যেহেতু টোটাল 12। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইকুয়েশন কিন্তু, এটা আমার এসএফডি, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইকুয়েশন কিন্তু ব্যবহার করতে পারি। তো এটা যদি আমার লম্ব হয় এটা ভূমি, আর এটা লম্ব হলে এটা ভূমি, তাহলে এই ত্রিভুজের লম্ব বাই হলো ভূমি এক্স, এই ত্রিভুজের লম্ব 26.975, আর এটা ভূমি 12 - x। তো এখান থেকে আমরা এক্স ভ্যালু ক্যালকুলেট করতে পারি 3.03 হবে, অর্থাৎ এটা এক্সের ভ্যালু আমার হবে 3.03। আর বাকি আমার এই অংশ 12 থেকে বিয়োগ করলে যেটা হবে সেটি। আচ্ছা, এবার আমরা মোমেন্ট ডায়াগ্রাম যদি করি, তাহলে আমার প্রথমে যে এসএফডি আছে এটা আমার ট্রায়াঙ্গেল। ওকে, তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের এরিয়া কত হবে, যেহেতু আমরা জানি যে মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হলে আমার যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করেছি তার এরিয়া দরকার, যে এরিয়া হবে সেই অনুযায়ী আমাদের মোমেন্ট ডায়াগ্রাম হবে। তাহলে এখানকার এরিয়াটা যেহেতু আমার ট্রায়াঙ্গেল, যেখানকার ভূমি আমাদের জানা, হাইট আমাদের জানা, অর্থাৎ আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা জানি, যেখানে আমাদের ভূমির ভ্যালু দেওয়া আছে 3.03 এবং হাইটের মান 9.025। যেহেতু পজিটিভ অতএব আপওয়ার্ড উঠবে, এবং যে পয়েন্টে শেয়ারের ভ্যালু আমাদের 0 হয় সেই পয়েন্টে মোমেন্টের মান সর্বোচ্চ হয়, যেহেতু এটা ইউডিএল লোডের কারণে, অর্থাৎ বাঁকা ইউডিএল লোডের কারণে আমাদের 2 ডিগ্রি কার্ভ হয়, এবং সর্বোচ্চ যে ভ্যালু আসবে অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেটা আমরা ইকুয়েশন ব্যবহার করব 12.68 সামথিং। এরপর আমরা এই অংশের এরিয়া বের করব, যেখানে আমার ভূমির মান কত পাবো 12 থেকে, অর্থাৎ এটা হবে 12 - 3.03 যত হয়, এবং
উচ্চতা যেটা আমরা 26.975, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যেহেতু এটা নেগেটিভ আছে, ফলে এটার যে ভ্যালু হবে সেই ভ্যালু থেকে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে এখানে যেটা আমরা দেখলাম যে 12.68 মাইনাস এখানকার যে এরিয়াটা আমরা নতুন এরিয়া যেটা পাবো, এরিয়া 1 যদি হয় সেটা, এটার ভ্যালু যদি নেগেটিভ হয়, এটা ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা নিচে নেমে যাবে, অবশ্যই এটা নেগেটিভ হবে। এবং এই নেগেটিভ ভ্যালুটা হবে হচ্ছে আমার 107.7 এর মতো। কারণ আমরা জানি যে বি পয়েন্টে কিন্তু আমরা মোমেন্ট কত বের করেছিলাম, বি পয়েন্টে মোমেন্ট যেটা বের করেছিলাম 107.7, এবং এটা নেগেটিভ ছিল, মানে অবশ্যই সেটা নিচে ছিল। এর পরবর্তীতে আমাদের পরবর্তী অংশে যদি দেখি, এটা আমার ট্রাপিজিয়াম। এটা যদি ট্রাপিজিয়াম হয় তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমার এইটা, যেখানে এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহু দুটি, যেখানে দেখব এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু সমান্তরাল এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো এইটা, যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি। অর্থাৎ এটা এমন হবে, এ ভ্যালু হবে 35.42 প্লাস বি এর ভ্যালু হবে 11.42 ইন্টু এইচ এর ভ্যালু হবে আমার টোটাল হাইট, যেটা আমরা 12 ফিট কনসিডার করেছি। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। যেহেতু এটা পজিটিভ, তাহলে কী করতে হবে, আগের যে ভ্যালু পাবো এটা অবশ্যই নেগেটিভ, যেহেতু নিচে এটা কিন্তু নেগেটিভ হবে। আমি নিজে তো নিচে নেগেটিভ চিহ্ন দিই নাই, আমি তারপর নেগেটিভ চিহ্নটা দিয়ে দিচ্ছি। এই নেগেটিভের সঙ্গে এটার যে ভ্যালু হবে সেটা যোগ করবে, নেগেটিভের সঙ্গে এটার যে ভ্যালু অর্থাৎ মাইনাস 107.7 যোগ এটার যে এরিয়াটা আপনি পাবেন A2 যদি হয়, যত হয় ঠিক তত উঠবে। পজিটিভ হয় তাহলে এটা একদম উপরে উঠে যাবে। এবং যেহেতু এই পয়েন্টে আমাদের শেয়ারের ভ্যালু 0 এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমার মোমেন্টের মান সর্বোচ্চ হবে। এই ভ্যালুটা হবে 173.4 এরকম। এর পরবর্তী এটাও আমার ঠিক ট্রাপিজয়েডাল অর্থাৎ ট্রাপিজিয়াম। তাহলে এখানকার আমার হাইট বা এইচের যে ভ্যালু 12, এবং এটার যেই এটা যদি এ হয় এটা হবে আমার বি, বা এটাকে এ হলে এটা বি ধরতে পারি। তাহলে এ প্লাস বি এই দুটি যোগফল ইন্টু হাইট ডিভাইডেড বাই 2। এটা যেহেতু মাইনাস আছে, তাহলে কি করতে হবে, আমরা যে ভ্যালুটা এই পর্যন্ত আগে যেটা পেয়েছি 173.4, এটা প্লাস পেয়েছি, এর সঙ্গে মাইনাস করতে হবে আমার নতুন যে এরিয়া 3 যেটা আমরা পেলাম। এটা ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নিচে আসবে, আর পজিটিভ হলে উপরে থাকবে। তো এটা অবশ্যই নেগেটিভ আসবে। এবং যেহেতু আমার প্রত্যেকটা ইউডিএল লোড আছে, এজন্য কিন্তু 2 ডিগ্রি কার্ভ, এগুলো সবই হবে 2 ডিগ্রি কার্ভ, সবই 2 ডিগ্রি কার্ভ। যেহেতু আমাদের এই পর্যন্ত সি পর্যন্ত আমার সবই ইউডিএল, তাহলে আমার নামবে হচ্ছে 73.7, যেটা আমরা সি পয়েন্টে মোমেন্ট পেয়েছিলাম। আর সি পয়েন্টে যেটা আমরা মোমেন্ট পেয়েছিলাম 76 হবে, 6 যত হবে সি পয়েন্টে, যেহেতু এটা সি পয়েন্ট। ওকে, এবং এটা কিন্তু মাইনাস হবে, অ্যাকচুয়ালি আমি নিচে দিকে মাইনাসটা দিইনি। এর পরবর্তীতে এটা আমাদের একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে অর্থাৎ রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আমরা কী জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে আমার দৈর্ঘ্য হতে পারে 16.63, প্রস্থ হতে পারে আমার ডিস্টেন্সটা 4, দুটা গুণ করবো, যোগ করতে হবে। অর্থাৎ যে -73.6 যে পর্যন্ত পেলাম তার সঙ্গে যোগ করতে হবে, যেহেতু এটা পজিটিভ আছে। এরিয়া 4, যেটা আমরা এরিয়া 4 সেটা আমরা যোগ করব। এই এরিয়াটা যোগ করলে যদি আমার পজিটিভ ভ্যালু আসে তাহলে আমার উপরে যাবে, নেগেটিভ ভ্যালু আসলে নিচেই থেকে যাবে। তো এটা যেহেতু ইউডিএল নাই, সেহেতু কিন্তু সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে না, স্ট্রেট লাইন হবে, বাঁকা। এটা আমাদের নেগেটিভ ভ্যালুই থাকবে, সেই ভ্যালুটা হবে আমার 7.04 এরকম। ওকে, এই পয়েন্টের ভ্যালু হবে। তাহলে এর পরবর্তী অংশটা আমার রেক্টেঙ্গুলার, যেখানে আমার ভূমি যদি আমরা 1.73 ধরি এবং প্রস্থকে মানে দৈর্ঘ্য যদি 1.73 এবং প্রস্থকে আমরা ধরবো 8, তাহলে এটা -7.04 এর সঙ্গে কী করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ এটা আমার বিয়োগ আছে, ফলে বিয়োগ করতে হবে। বিয়োগ করবো এর 5, যেটা আমার এটার এরিয়া। এটার ভ্যালু অবশ্যই নেগেটিভ আসবে, যেহেতু দুইটা নেগেটিভ, এবং দুইটা নেগেটিভ আসলে মানটা তো অবশ্যই বেড়ে যাবে। মানটা বেড়ে গেলে এটা অবশ্যই নিচে আসবে, এবং যেহেতু এখানে কোনো ইউডিএল লোড নেই তাহলে এটা স্ট্রেট লাইনেই হবে, কোনো কার্ভ হবে না। এবং এই ভ্যালুটা হবে ডি পয়েন্টে যে মোমেন্ট আমরা পেয়েছিলাম সি এর সাপেক্ষে -18, এই 18 হবে। এটা মাইনাস হবে, মাইনাস চিহ্নটা নিচে থাকলে আর দেওয়ার প্রয়োজন নেই, -18 হবে। এর পরবর্তীতে
পরবর্তী অংশের যে এরিয়া, অর্থাৎ এখানে আমার রেক্টেঙ্গুলার এর দৈর্ঘ্য যদি আমার 6 হয়, প্রস্থ হবে 3, বা দৈর্ঘ্যকে 3 ধরলে প্রস্থ 6, 3 6 18, এই 18 সঙ্গে 18 মিলে যাবে এবং 0 পয়েন্টে গিয়ে মিলে যাবে। যেহেতু এটা পজিটিভ, তাহলে -18 সঙ্গে কী করতে হবে, এখানকার এরিয়া 18, অর্থাৎ 18 যেটা আমরা A6 ধরতে পারি, সেটাকে যোগ করলে 0 হয়ে যাবে এবং 0 পয়েন্টে গিয়ে সেটা মিলে যাবে। এটাই হলো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এই পর্যন্ত আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন শেষ। ওকে, এখন আমাদের নেক্সট পার্ট ইলাস্টিক কার্ভ। আমাদের যে প্রবলেম ছিল যে সেখানে সর্বশেষ বলা হয়েছিল যে অলসো ড্র ইলাস্টিক কার্ভ। অনেক সময় ইলাস্টিক কার্ভ ড্র করতে নাও করতে পারে, অর্থাৎ এটা ক্ষেত্র বিশেষে প্রশ্নে থাকলে আমরা করব, না থাকলে করব না। সেক্ষেত্রে আমি এটা কিভাবে করতে হয় সেটা এখন বলছি। তো এর জন্য যেটা করতে হবে, আমার প্রত্যেকটা সাপোর্টের যে মোমেন্টগুলো আছে সেই মোমেন্টগুলো আমরা নিলাম, অর্থাৎ এ বি সি ডি আমরা 3টি সাপোর্ট কনসিডার করলাম। যে সাপোর্টে প্রত্যেকটা, যেমন ডিতে আমার 18 আছে, সিতে একটু বেশি 73.6, বিতে একটু বেশি 107.7, এবং এতে যেহেতু 0 মোমেন্ট, ফলে এতে কোনো মোমেন্ট আমরা নিই নাই। এরপর প্রত্যেকটি আমরা যোগ করে দিলাম এভাবে। এরপর আমরা যেটা করলাম যে এখানে যে ট্রাপেজয়েডালের সৃষ্টি হলো, অর্থাৎ বি এবং এই পয়েন্টের সাপেক্ষে যেই ট্রাপেজয়েডাল সৃষ্টি হলো, সেই ট্রাপেজয়েডালকে আমরা মাঝখান দিয়ে ভাগ করে সেটাকে জাস্ট দুইটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করে নিলাম। এটা ঠিক সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি করে নিলাম। ট্রায়াঙ্গেল সেটাকে আমরা A5 দ্বারা ডিনোট করেছি, পরে যেটা এটি A6, A7, A8, A9। কারণ এর পূর্বে আমরা যখন আমাদের মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করেছিলাম A1, A2, A4, A3, 4 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, মানে ডিনোট করা। এই জন্য আমরা 5 থেকে শুরু করলাম। এটাকে কেউ অন্য কিছু ধরতে পারে, ডাজন্ট ম্যাটার। এরপর আমরা এবার প্রত্যেকটি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, যেখানে এটাকে আমরা বেস কনসিডার করতে পারি, এবং সর্বশেষ 107 হবে হাইট। যখন আমরা বিসি অর্থাৎ এই ত্রিভুজ A6 ত্রিভুজ কল্পনা করব, তখন আমার বেস বিসি AB CD এগুলোর আমাদের লেন্থ পূর্বেই দেওয়া আছে, এবং হাইট হবে আমার এই বিসির ক্ষেত্রে সর্বোচ্চ হাইট 107। যখন আমরা এই A7 কনসিডার করব, তখন আমার বেস হবে সি থেকে বি পর্যন্ত, বাট হাইট হবে কিন্তু আমার 73.6। যখন আমরা A8 কল্পনা করব, তখন হাইট আমার 73.6, বেস আমার সিডি। যখন আমরা এই A9 কল্পনা করব, তখন আমাদের হাইট হবে 18 এবং বেস হবে সিডি। ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটির এরিয়া বের করতে পারবো। ওকে, এখন এরিয়া বের করার পর আমাদের প্রত্যেকটা স্প্যানে কি পরিমাণ ডিফরমেশন হচ্ছে, কি পরিমাণ অ্যাঙ্গেলের সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা বের করব। তার জন্য আমাদের যেটা ইকুয়েশন, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা স্প্যান আমরা কল্পনা করব। প্রথমে যদি আমরা এবি স্প্যান কল্পনা করি, অর্থাৎ এই যে এখানে যে আমাদের এবি স্প্যান রয়েছে, সেই এবি স্প্যান আমরা আলাদা আলাদাভাবে কল্পনা করব। তো স্প্যান এবি যদি আমাদের হয়, সেক্ষেত্রে স্প্যান এবিতে আমার এ একটা সাপোর্ট থাকবে এবং বি একটা সাপোর্ট থাকবে। ওকে, তাহলে আমাদের সেই ইকুয়েশন হচ্ছে যে যদি আমরা কোনো থিটা এ পয়েন্টে, অর্থাৎ এ সাপোর্টে যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে 1/EI ইন্টু হবে আমার সিজি, অর্থাৎ আমাদের প্রথম এবি স্প্যানে যে প্রথম এরিয়া যেটা বের করেছিলাম A1, তার যে সিজি, এবং এই সিজিটা সবসময় ডান দিক থেকে কনসিডার করতে হবে। অর্থাৎ ডান দিক থেকে কিন্তু এটা 6 ফিটই হবে, বাম দিক থেকেও 6, ডান দিক থেকেও 6। অর্থাৎ এটা আমরা A1 ধরছি, সেই A1 যে এরিয়া, তার সিজি অর্থাৎ ছোটো হাতে A1 ধরতে হবে, ডিভাইডেড বাই টোটাল লেন্থ আমার ছিল L1, এবং পরবর্তীতে মাইনাস আমার পরবর্তী এখানে যে এবি স্প্যান আমরা পেয়েছি A5, সেই A5 এর সিজি, এবং সেটা ডান দিক থেকে, যেহেতু ট্রায়াঙ্গেল, তো ডান দিক থেকে কনসিডার করলে অবশ্যই 1/3 হবে, কারণ আমরা জানি যে এই পাশ থেকে কনসিডার করলে হবে 2/3, এ পাশ থেকে কনসিডার করলে হবে 1/3, তাহলে এটা 1/3 অফ A5। এটা আমাদের ইকুয়েশন। অর্থাৎ প্রথম অংশটা নিতে হবে আমাদের মূল মোমেন্ট ডায়াগ্রাম থেকে, এবং সিজি হবে ডান থেকে, এবং পরবর্তী অংশটা নিতে হবে আমাদের
পরবর্তী মোমেন্ট বসানোর পর যে আমরা নতুন চিত্র অঙ্কন করেছি A5, তার এরিয়া A5 এবং তার সিজি হবে ডান থেকে। ওকে, তাহলে এটাই আমাদের ইকুয়েশন। যদি আমরা এখানে ইনপুট করি তাহলে 1/3 EI, যেহেতু আমার এবি স্প্যানের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া 3I দেওয়া আছে, আমরা 3 EI অর্থাৎ আয়ের বদলে 3I বসালে এরকম হবে। যেখানে আমার সিজি ডান দিক থেকে কল্পনা করলে কিন্তু অবশ্যই 6 ফিটই হবে, যেটা আমরা পূর্বে দেখেছি যে বাম দিক থেকেও 6 ফিট, ডান দিক থেকেও 6 ফিট। আমরা ডান দিক থেকে কনসিডার করি। এখানে আমি লেখা আছে যে ডান দিক থেকে সিজি নিব, এবং তাহলে সেখানে A1 হবে আমার 6 আর টোটাল ডিস্টেন্স আমার 12 ফিট, অর্থাৎ এখানে আমার 12 ফিট, এটা আমার 12 ফিট, এটা আমার 24 ফিট, আর এটা আমার 12 ফিট। ওকে, এবং পরবর্তী 1/3 অফ A5, যেখানে A5 এর এরিয়া আমার 646, সবগুলো ভ্যালু ইনপুট করলে আমার যে ভ্যালুটা আসবে তার মান হবে 0.2 EI। এর পরবর্তীতে আমরা থিটা বি বের করব, কারণ যখন আমরা এ বি স্প্যান কনসিডার করবো তখন আমার থিটা এও আসবে, আবার থিটা বিও আসবে। বি এর আবার এই পাশে কিছু অ্যাঙ্গেল হবে, এই পাশে অ্যাঙ্গেল হবে। এই পাশের অ্যাঙ্গেলই হচ্ছে আমার এ বি স্প্যানের জন্য, আর এই পাশের যে অ্যাঙ্গেল হবে সেটা আমার বিসি স্প্যানের জন্য। তো আমরা যেহেতু এ বি স্প্যানের জন্য করছি, এ বের করলাম, এবং বিতে যেটা হবে সেটা ঠিক বিপরীত, অর্থাৎ এখানকার যে চিহ্নগুলো আমরা পজিটিভ নিয়েছি, এখানকার চিহ্নগুলো নেগেটিভ, এখানকার চিহ্ন পরবর্তীতে নেগেটিভ হয়ে যাবে এবং চিহ্নটা হয়ে যাবে পজিটিভ, এবং সিজি হবে ঠিক তার বিপরীত। অর্থাৎ আমরা প্রথমটার ক্ষেত্রে ডান থেকে সিজি নিয়েছি, আর থিটা বির ক্ষেত্রে বাম থেকে সিজি নেব। তো আমরা প্রথম A1 যদি বাম থেকে সিজি নিই সেটাও 6 হবে, সেটাও 6 হবে। তো 6/12 সেটা 1/2ই হয়, হাফই হয়, সেই জন্য সরাসরি হাফ লিখে দিয়েছি এখানে। আর মাইনাসের বদলে অবশ্যই প্লাস হবে, এবং প্লাসের বদলে মাইনাস হবে, এবং এটা 1/3, যেখানে 1/3, সেই 1/3 তো এই পাশ থেকে বাম থেকে নিলে সেটা অবশ্যই 2/3 হয়ে যাবে। অথবা আরেকটা সহজ বিষয় হচ্ছে যে আমরা যেমন প্রথম অংশের ক্ষেত্রে 1/3 EI, এটা আমার 6/12 বলতে আমরা 1/2 লিখতে পারি, 1/2 A1 মাইনাস 2/3 অফ A5 যেটা ছিল সেটা পরবর্তী শুধু চেঞ্জ হবে মাইনাস, এবং এটা থেকে শুধু 1 বিয়োগ করব, অর্থাৎ এই হাফ, যেটা এই হাফ থেকে আমরা যদি 1 বিয়োগ করি অর্থাৎ মাইনাস হাফ হয়, সেই মাইনাস হাফই এখানে হয়েছে। অথবা আপনারা যদি এভাবে চিন্তা করেন যে মাইনাস প্লাসের বদলে মাইনাস দিয়েছি, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করব, তাহলে হাফ হবে, অর্থাৎ 1 থেকে বিয়োগ করবো সবসময়, 1 থেকে যেই আগে যেটা পেয়েছি সেটা বিয়োগ করবো, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে A1, আর মাইনাসের বদলে প্লাস হবে। 1 থেকে যদি আমরা 2/3 বিয়োগ করি তাহলে 1/3 হবে। অথবা আপনি যদি মনে চাই তাহলে আপনি বাম দিক থেকে সিজি নিয়ে দেবেন, 1/3 হবে। তাহলে এখানকার যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা ইনপুট করে সেই ভ্যালুগুলো পেলাম। যেহেতু ইআর মান আমাদের অজানা, আমরা ইআই মান এটা কনস্ট্যান্টই রেখে দিলাম। এরপর স্প্যান বিসি এর ক্ষেত্রে, অর্থাৎ স্প্যান আমাদের যে বিসি অংশটি আছে সেই বিসি এর ক্ষেত্রে সিমিলার ওয়ে 1/EI, যেখানে আমরা 1/10I, এবং যেহেতু বিসির ক্ষেত্রে আমার দুইটা এরিয়া আছে, অর্থাৎ A2 এবং A3, সেই দুইটা এরিয়ায় নিতে হবে, দুইটা এরিয়ার যোগফল, এবং এদের সিজি ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তো এদের সিজি হবে হচ্ছে আমার, যেহেতু প্রথম অংশে আমরা যদি বলি প্রথম অংশে আমাদের নিতে হয় ডান দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে সিজি হবে 12 ডিভাইডেড বাই টোটাল 24, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 24, এটা হবে হাফ, একসাথে আমি হাফ লিখেছি। এবং এখানকার যে বিসি অংশ, এখানে কিন্তু আমার ট্রায়াঙ্গেল দুইটা হয়েছে। প্রথম যেটা A6, এটা ডান দিক থেকে নিলে 2/3, এবং পরবর্তী যেটা আছে সেটাকে নিলে হবে 1/3, A7 এর জন্য সেটা 1/3। তাহলে আমরা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পেলাম। এরপর থিটা সি এর ক্ষেত্রে ঠিক তার বিপরীত, প্লাসের বদলে মাইনাস, এবং 1 থেকে হাফ বিয়োগ করলে এটা হবে মাইনাসে প্লাস 2/3, 1 থেকে 2/3 বিয়োগ করলে 1/3, এবং এটা মাইনাসের বদলে প্লাস 1/3, 2/3 হয়ে যাবে 1 থেকে বিয়োগ করলে। তাহলে এটা আমার নেগেটিভ ভ্যালু আসে, এগুলো আমার সবই পজিটিভ ভ্যালু, এটা আমরা নেগেটিভ ভ্যালু পেলাম। এরপর স্প্যান সিডির ক্ষেত্রে, স্প্যান সিডির ক্ষেত্রে ঠিক সিমিলার হয়, অর্থাৎ আমরা স্প্যান সিডির ক্ষেত্রে যখন A4 চিন্তা করব তখন কিন্তু ডান দিক থেকে সিজি, অর্থাৎ 20/3, প্রথম থিটা সি যখন বের করব তখন অবশ্যই ডান দিক থেকে সিজি 20/3 ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স, 20/3 ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স 12, A4 ইন্টু, এখান ক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা A8 একটা A9। তো ডি থেকে ডান দিক থেকে প্রথম অংশ নিলে হবে আমার 2/3, পরবর্তী অংশ নিলে 1/3, এবং প্রথমটা শুধু পজিটিভ, পরে সবগুলোই আমার
নেগেটিভ, কারণ হচ্ছে প্রথম অংশ যেগুলো আমরা দেখছি যে এখানে কেন আমরা প্রথম অংশ পজিটিভ নিলাম, কারণ এটা আমার আপওয়ার্ড ছিল, পজিটিভ ছিল সবগুলো, আর এগুলো সব হলো আমার নেগেটিভ, এইখানে সবগুলো আমার নেগেটিভ প্রথম অংশের ক্ষেত্রে। দ্বিতীয় অংশে সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। এরপর থিটা ডি যেটা হবে সেটা ঠিক তার বিপরীত, অর্থাৎ এটা 1 থেকে 20/3 বিয়োগ করলে 16/3 হয়, অথবা আমরা যদি এখানে দেখি যে বাম থেকে সিজিএম কিন্তু 16/3 আমরা বের করেছিলাম, এবং প্লাসের বদলে মাইনাস হবে, এবং এটা সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো আমরা ভ্যালু পেলাম। এরপর আমাদের যেটা করতে হবে, ইলাস্টিক কার্ভ ড্র করতে হবে এই প্রত্যেকটা অংশের ভ্যালুগুলো দিয়ে। আমরা থিটা এ, থিটা বি, থিটা সি সবগুলো আমরা ভ্যালু পেয়ে গেছি অ্যাঙ্গেলের মান। এখন আমরা ইলাস্টিক কার্ভ ড্র করব। আপনারা চাইলে আপনারা অঙ্ক করার সময় অবশ্যই এখানে একটা অংশেই করবেন, অর্থাৎ আপনারা চাইলে নিচে ইলাস্টিক কার্ভ ড্র করতে পারবেন। তো আমি যেহেতু এখানে দেখানোর কোনো জায়গা নেই, তো আমি নতুন এটার সাথে মিল রেখে আমি নতুন একটা চিত্র অঙ্কন করেছি, যেখানে এ সাপোর্ট, বি সাপোর্ট, সি, এবং মাঝখানে কিছু আমি এগুলো দাগ দিই, ইচ্ছা করলে আপনি দিয়ে নিতে পারেন। ওকে, তাহলে আমার প্রত্যেকটি সাপোর্ট অঙ্কন করেছি ডি পর্যন্ত, যে তোমার সাপোর্টে শুধু অ্যাঙ্গেলের সৃষ্টি হবে এজন্য। তো প্রথম এ যে সাপোর্ট, সেখানে যদি আমরা দেখি প্লাস 0.2 EI, অর্থাৎ ভ্যালুটা আমার প্লাস এসেছে, এটার একটা ভ্যালু আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। এই অ্যাঙ্গেলের মানটা এক্স্যাক্টলি আমাদের কাছে আননোন, কারণ আমাদের ইআইয়ের মান আননোন, ফলে এক্স্যাক্টলি আননোন বিধায় আমরা এটাকে জাস্ট একটা মান পজিটিভ ভ্যালু কনসিডার করে নিই। তো এখানে একটা কথা বলা আছে, যদি আমাদের থিটা পজিটিভ হয় তাহলে স্লোপ হবে ক্লকওয়াইজ, এবং থিটা নেগেটিভ হলে, অর্থাৎ থিটা পজিটিভ হলে ক্লকওয়াইজ হবে, আর থিটা যদি আমার নেগেটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কীরকম, যেমন প্রথম যে থিটা এ যেটা আমার এই পয়েন্টে, সেটা এসেছে আমার পজিটিভ, ফলে এটা হবে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজটা হচ্ছে যে আমার যে অ্যাঙ্গেল যেটা হবে এরকম অ্যাঙ্গেল, অর্থাৎ আমার যে সুতো, আমি যদি এখানে একটা সুতো কনসিডার করি, তো সুতোটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সুতোটা নিচে নেমে যাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো সুতোটা উপরে উঠে যেত। এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা কিন্তু ক্লকওয়াইজ, ফলে যেহেতু পজিটিভ এবং এটা ক্লকওয়াইজ। এবং এবি স্প্যানের ক্ষেত্রে যে থিটা বি, সেটাও কিন্তু আমার পজিটিভই ছিল, অর্থাৎ পজিটিভ ছিল বিধায় এটা এরকম হবে, অর্থাৎ ক্লকওয়াইজ। এর কারণ হচ্ছে যখন আমি যদি এখানে একটা সুতো কনসিডার করি, তো ক্লকওয়াইজ যদি ঘুরে, অর্থাৎ এর সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরবে, বি এর সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরবে। তো এখানে আমার যদি এর সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরে, এটা নিচে নেমে যাবে, এভাবে সুতোটা নিচে নেমে যাবে। আর এখানে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই সুতোটা উপরে উঠে যাবে, অর্থাৎ এটার সাপেক্ষে যদি সুতোটা উঠতো তাহলে অবশ্যই ক্লকওয়াইজ ঘুরলে সুতোটা অবশ্যই উপরে উঠে যাবে। বিষয়টা ওই রকম। এখানকার যেই ত্রিভুজ, অর্থাৎ যে অ্যাঙ্গেল অংশটি দেখা যাচ্ছে, সেটা আমি তীর চিহ্ন দ্বারা যে নির্দেশ করেছি, এটা ক্লকওয়াইজ ঘুরছে। এবং এবি স্প্যানের জন্য বি অংশও কিন্তু পজিটিভ, অর্থাৎ এটা ক্লকওয়াইজ হচ্ছে। যখন আমার বিসি অংশ আসবে থিটা বি, তখন কিন্তু সেটা ক্লকওয়াইজই ছিল, অর্থাৎ এখানে যখন ক্লকওয়াইজ নিচে নেমে গেছিলো, অর্থাৎ বিসি স্প্যানের ক্ষেত্রে আমার ক্লকওয়াইজটা নিচে নিয়ে যাবে, এটা ক্লকওয়াইজটা নিচে নেমে গেছে থিটা বির ক্ষেত্রে। আর থিটা সি এর ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এই অ্যান্টি ক্লকওয়াইজটা হবে এরকম, অর্থাৎ আমার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর যখন আমার বিতে কনসিডার করছি, দুটো, এটাও আমার ক্লকওয়াইজ ঘুরছে, আবার এটাও ক্লকওয়াইজ ঘুরছে, তীর চিহ্ন দ্বারা এটাই বোঝাচ্ছে ক্লকওয়াইজ। অর্থাৎ বিসি অংশে সুতো রাখলে আমার প্রথম অংশটা যদি ক্লকওয়াইজ ঘুরে এভাবে ঘুরবে, নিচে নিয়ে যাবে। কিন্তু সি অংশ যদি ক্লকওয়াইজ হতো তাহলে উপরে উঠে যেত, কিন্তু সি অংশ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ সিতেও নিচে নামছে। সি যেহেতু আমরা বাম দিকে কনসিডার করছি, সিতেও নিচে নামছে, আবার বি থেকে ডান দিকে কনসিডার করলে সিতেও নিচে নামবে। অর্থাৎ ডান দিকে সহজ হিসাব, যদি ডান দিকে কনসিডার করেন ক্লকওয়াইজ হলে নিচে নামবে, আর যদি বাম দিক থেকে কনসিডার করেন অ্যান্টি ক্লকওয়াইজ হলে নিচে নামবে, আর বাকি সব ভাইস ভার্সা হবে, অর্থাৎ উল্টা হবে। তাহলে এটা আমরা সি পেলাম। পরবর্তী স্প্যান সিডির ক্ষেত্রে আমাদের যেই থিটা সি রয়েছে মাইনাস, তো থিটা সি যেহেতু আমাদের মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ভাইস ভার্সা বলতে যেহেতু ডান দিক থেকে কনসিডার করলে ক্লকওয়াইজ নিচে,
তাহলে এখান থেকে যেহেতু আমি সিডি স্প্যান ডান দিকে কনসিডার করছি, তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হবে ওপরে। অথবা যখন আপনি তীর চিহ্ন অঙ্কন করবেন তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে কীভাবে তীর চিহ্নটা দিলে, যদি আপনি এটা নিচে দিতেন তাহলে আপনার তীর চিহ্নটা কিন্তু এমন হতো, তাহলে কিন্তু ক্লকওয়াইজ হয়ে যেত। আর যদি আপনি একটু উপরে উঠে তীর চিহ্নটা এমন হয়, তাহলে কিন্তু সহজেই বোঝা যায় যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই তীর চিহ্নটা কিন্তু সহজে বোঝা যাবে যে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি ডি পয়েন্টে কিন্তু সর্বশেষ পজিটিভ এসেছে, অর্থাৎ পজিটিভ, যেটা আমরা জানি যে বাম দিক থেকে নেগেটিভ যদি হইতো মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে নিচে নামতো, আর যদি বাম দিক থেকে কনসিডার করি তাহলে ক্লকওয়াইজ হলে উপরে উঠবে। এটা তীর চিহ্ন ঠিক তাই বলে। তীর চিহ্ন যদি দেখি আমরা, এটা ক্লকওয়াইজে কিন্তু ঘুরছে, এটার সাপেক্ষে এটা ক্লকওয়াইজ ঘুরছে। আবার যখন আপনি এটা কনসিডার করবেন, এটার সাপেক্ষে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আবার এটার সাপেক্ষে এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটার সাপেক্ষে এটা ক্লকওয়াইজ। যেগুলো পজিটিভ হবে সেগুলো ক্লকওয়াইজ হবে, যেগুলো নেগেটিভ হবে সেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এর পরবর্তী অংশ অবশ্যই ক্লকওয়াইজই হবে, কারণ একটা সাপোর্টে একটা ক্লকওয়াইজ অপরটা অ্যান্টি ক্লকওয়াইজ কখনোই হতে পারে না। হয় দুটি ক্লকওয়াইজ হবে, নয়তো দুটি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটাই হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভ, এবং এগুলো হচ্ছে সব অ্যাঙ্গেল, যে ভ্যালুগুলো আমরা পূর্বে বের করেছি। তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্তই। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন যদি বলে তাহলে সর্বশেষ এই পর্যন্ত হয়তো করতে বলতে পারে, আমাদের এই পর্যন্ত ইলাস্টিক কার্ভ ড্র করতে বলে এই পর্যন্ত ড্র করতে হবে। ওকে, থ্যাংক ইউ।